প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য থেকে। আর যে অঙ্কটি আমি করাবো সেটি চট্টগ্রাম বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা আগে অঙ্কটি পড়ে আসি। শাপিন ট্রেডার্স 2023 সালের 1 জুলাই নগদ 80,000 টাকা, আসবাবপত্র 70,000 টাকা এবং ব্যাংক ঋণ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। জুলাই মাসে তার সম্পাদিত লেনদেন নিম্নরূপ। এরপর দেখেন জুলাই মাসে কিছু লেনদেন দেওয়া আছে। করণীয় কতে বলা হয়েছে শাপিন ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো প্রারম্ভিক মূলধন বলতে সাধারণত মালিক প্রথম তারিখে যে যে জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছেন সেগুলো নিয়ে আমরা তার প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। এটা দুইভাবে নির্ণয় করা যায়। একটা হলো যে মালিক যে আরও যে ঋণ নিয়ে আসছে সেই ঋণটাও অন্তর্ভুক্ত করে অথবা অন্তর্ভুক্ত না করেও করা যায়। তো আমরা এখানে ওই ঋণ মালিক যে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল 50,000 টাকা, এটা অন্তর্ভুক্ত না করে আমি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, এরপর বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তো এখানে দেখেন মালিক 1 জুলাই নগদ 80,000 টাকা এবং আসবাবপত্র 70,000 টাকা এবং ব্যাংক ঋণ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে তার নিজস্ব তহবিল থেকে নিয়ে আসছেন কি কি? নগদ টাকা। তাহলে নগদান হিসাব 80,000 টাকা লিখলাম। এরপরে আর কি নিয়ে আসছেন? আসবাবপত্র। তাহলে আসবাবপত্র কত টাকা? আসবাবপত্র এখানে 70,000 টাকা। তাহলে এই দুইটা হিসাব যোগ করে আমাদের এখানে 1,50,000 টাকা, যেটা আমাদের প্রারম্ভিক মূলধন। তাহলে আমাদের একটা হলো নগদ আর একটা হলো আসবাবপত্র, এই দুইটা মিলে তার মোট হচ্ছে 1,50,000 টাকায়। এটাই তার হলো প্রারম্ভিক মূলধনের পরিমাণ। এবার খতে দেখেন বলা হয়েছে 1, 5, 6 ও 12 তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণে কি প্রভাব বিস্তার করে তা টাবুলার ছকে উপস্থাপন করো। তো এর জন্য আগে আমাদের একটি ছক আঁকতে হবে। ছকে আমাদের দেখেন থাকবে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এরপরে আমরা যে যে লেনদেন থেকে আমরা এই হিসাব সমীকরণ করব সেই লেনদেনের যতগুলো আমাদের সম্পদ থাকবে ততগুলো সম্পদের আলাদা আলাদা ঘর হবে, আর যতগুলো দায় থাকবে ততগুলো দায়ের ঘর হবে, আর একবারে মালিকানা সত্ত্বের মধ্যে থাকবে মূলধন, যেখানে আমাদের মূলধনের সাথে আয় যোগ হবে, খরচ আর উত্তোলন বিয়োগ হবে। এটা আমাদের মনে রাখতে হবে। এরপর কাজ হবে যে আমাদের প্রত্যেকটা লেনদেনের আগে পক্ষ বের করব। এবার ওই দেখব যে ওই পক্ষর কোন হিসাবের অন্তর্ভুক্ত, সেই হিসাবে আমরা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। যদি বৃদ্ধি পায় তাহলে যোগ হবে, আর যদি হ্রাস পায় তাহলে বিয়োগ হবে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে দেখেন 1 তারিখ বলা হয়েছে শাপিন ট্রেডার্স 2023 সালের 1 জুলাই নগদ 80,000 টাকা, আসবাবপত্র 70,000 টাকা এবং ব্যাংক ঋণ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তো এখানে কি কি নিয়ে ব্যবসা শুরু করা হলো? নগদ টাকা। তাহলে আমাদের এই 1 তারিখে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাদের নগদের ঘরে যোগ হবে 80,000 টাকা। এরপর আর কি নিয়ে ব্যবসা শুরু করলেন? আসবাবপত্র। তাহলে 70,000 টাকা আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে। আর এই দুইটা জিনিসই কে নিয়ে আসলো? মালিক। তাহলে আমরা জানি প্রত্যেকটা লেনদেনের মিনিমাম দুইটি পক্ষ থাকে। তাহলে কি নিয়ে ব্যবসা শুরু করলো? নগদ টাকা আর আসবাবপত্র। এই দুইটারই বিপরীতে আরেকটি পক্ষ কি? মূলধন। তাহলে ওই একই পরিমাণ টাকার আমার কি হচ্ছে? মূলধন বৃদ্ধি পাচ্ছে। এইটা হলো 50,000 টাকা। তার মানে এই নগদ আর আসবাবপত্র দুইটা মিলে একবারে 1,50,000 টাকা মূলধন। আর সাথে দেখেন বলা হয়েছে এবং ব্যাংক ঋণ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে এর যদি আমরা পক্ষ বের করি তাহলে ঠিক এইভাবে পক্ষ বের করতে হবে। কি নিয়ে ব্যবসা শুরু করা হলো? ব্যাংক ঋণ। তাহলে আমরা ব্যাংক ঋণ একটা পক্ষ, আর যেহেতু ব্যাংক থেকে ঋণ নিচ্ছি তাই আমরা ব্যাংক আর একটা হিসাব ধরবো, এখানে পক্ষ ধরবো। তবে মনে রাখবেন ব্যাংক হিসাব আরেকটি পক্ষ না ধরে আমরা এই ব্যাংক ঋণটাকে নগদের সাথেও যোগ করে দিতে পারতাম, তাতেও সমস্যা ছিল না। তো যেহেতু আমরা এখানে ব্যাংকের একটি ঘর রেখেছি তাই আমরা ওই টাকাটাকে ব্যাংক হিসাব বলেই আমরা লিখবো, নগদান না লিখে। তার মানে ওই টাকা আমাদের ব্যাংক সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাই ব্যাংকের ঘরে যোগ, আর যেহেতু ব্যাংক থেকে ঋণ নিচ্ছি আমার ব্যাংক ঋণ নামক একটা দায় বৃদ্ধি পাচ্ছে তাই ব্যাংক ঋণের ঘরেও যোগ। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে দেখেন 1 তারিখের পরে আমাদের 5 তারিখে কি বলা হয়েছে? 5 তারিখে বলা হয়েছে দাগ কাটা চেকের মাধ্যমে মাল বিক্রয়। তার মানে চেকের মাধ্যমে বিক্রয় কি করা হলো? বিক্রয় করা হলো। তাহলে বিক্রয় একটা পক্ষ, আর কিসের মাধ্যমে বিক্রি করা হলো? চেকের মাধ্যমে। তার মানে ব্যাংক আরেকটি পক্ষ। এবার আমরা দেখবো বিক্রয়ের ফলে আমার আয় বৃদ্ধি পাচ্ছে, বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা আগেই বলেছি যে আয় বৃদ্ধি পেলে আমাদের কি হবে? মূলধনের সাথে যোগ হবে। তাহলে আমরা এখানে দাগ কাটা চেকের মাধ্যমে মাল বিক্রয় 1,50,000। তাহলে আমরা এখানে মূলধনের ঘরে 1,50,000 যোগ করলাম আয় হিসাবে। আরেকটি পক্ষ কি? ব্যাংক হিসাব। আমাদের যখন আমরা বিক্রি করছি চেকের মাধ্যমে তার মানে কি? আমরা চেক পাচ্ছি, তার মানে আমার ব্যাংকেও সমপরিমাণ টাকা বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমাদের ব্যাংকের ঘরেও 1,50,000 টাকা যোগ হবে।
এবার দেখেন 5 তারিখের পরে আমাদের 6 তারিখে বলা হয়েছে যে অফিস ভাড়া প্রদান। কি প্রদান? অফিস ভাড়া। তাহলে ভাড়া একটি পক্ষ, আর কিসের মাধ্যমে অফিস ভাড়া প্রদান এখানে বলা নেই, তার মানে আমরা ধরে নেব নগদে প্রদান করছি। তাহলে আরেকটি পক্ষ হলো নগদান হিসাব। তাহলে এবার দেখেন আমাদের 6 তারিখে ভাড়া হিসাব খরচ। তাহলে খরচ হলে আমি আগেই বলেছি মূলধন থেকে বিয়োগ হবে। তাহলে 25,000 টাকা আমাদের মূলধন থেকে আমরা বিয়োগ করব। আর যেহেতু ভাড়াটা পরিশোধ করা আছে নগদে, তাহলে আরেকটি পক্ষ হলো নগদান হিসাব। যেহেতু ভাড়া পরিশোধ করছি নগদ টাকার মাধ্যমে, তাহলে আমার নগদ থেকেও কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, মানে নগদ থেকে বিয়োগ করতে হবে। নগদ টাকা হ্রাস পাচ্ছে, তাই নগদ থেকে বিয়োগ। এটা গেল আমাদের 6 তারিখ। এরপরে দেখেন আমাদের বলা হয়েছে 12 তারিখ। 12 তারিখে বলা হয়েছে নগদে মাল বিক্রয়। কি করা হলো? বিক্রয় করা হলো। তাহলে বিক্রয় একটি পক্ষ, আর কি কিসের মাধ্যমে বিক্রি করা হলো? নগদে। তাই নগদান একটি পক্ষ। এবার দেখতে হবে এই লেনদেনের ফলে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, যেহেতু নগদে বিক্রি করছি। তাহলে নগদের ঘরে যোগ হবে আমাদের 12 তারিখে নগদের ঘরে যোগ হবে কত টাকা? 50,000 টাকা। তাহলে নগদের ঘরে যোগ। এরপরে আমাদের বিক্রয় নামক আরেকটি পক্ষ, যেটা আমাদের আয় হিসাব, আয় বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদের এখানে বিক্রয়ের সাথেও যোগ। তবে এখানে খেয়াল রাখবেন যে যদি আমাদের এই ঘরে যোগ হয় এই দিকেও যোগ হবে, মাঝে দেখেন সমান। আর যদি একই দিকে বসে তাহলে একটাই যোগ হলে আরেকটাই বিয়োগ হবে। তো এটা খেয়াল রাখলে আমাদের অঙ্কটা অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এবার আমাদের কাজ হবে যে প্রত্যেকটা ঘরেই আলাদাভাবে যোগ করে যোগফল নিচে বসানো। তো এখানে 80,000 আর 50,000 যোগ করলে 1,30,000 হয়, তার থেকে 25,000 বিয়োগ করলে আমাদের 1,05,000 হবে নগদের ঘরে। আসবাবপত্রের ঘরে 70,000 হবে। আর ব্যাংকের ঘরে আসবে 2 লক্ষ টাকা। ব্যাংক ঋণের ঘরে আছে 50,000। আর মূলধন হিসাবে আসবে আমাদের 1,50,000 আর 1,50,000 3,50,000, তার থেকে 25 বাদ দিলে আমাদের 3,25,000 টাকা। এবার আমরা করব কি, যে সম্পদে যতগুলো ঘর আলাদাভাবে যোগ করা হয়েছে এগুলো মোট আবার এখানে বসাবো। তার মানে 1,05,000 আর 70 আর 20,000 যোগ করলে হয় আমাদের 3 লক্ষ, এটা 2 লক্ষ, তার মানে আমাদের 3,75,000 টাকা। ব্যাংক হিসাব আমাদের 2 লক্ষ, আর এদিকে আমাদের ব্যাংক ঋণ আর এই মূলধন হিসাব মিলে আমাদের হচ্ছে কত? 3,75,000 টাকা। দুই পাশ দেখেন মিলে গেল। আমরা এইভাবে ঠিক ক্লোজ করে দেব। তো এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এবার গতে দেখেন বলা হয়েছে চলমান জের ছকে বিক্রয় হিসাব ও পদে হিসাব তৈরি করো। তার মানে বিক্রয় হিসাব ও পদে হিসাবের খতিয়ান তৈরি করতে বলা হয়েছে। তো প্রথমে জেনে নিই এই বিক্রয় হিসাব আর পদে হিসাব খতিয়ানের নিয়মটা কি। প্রথমে আমরা জাবেদা করব। জাবেদা করার পর যে জাবেদায় আমরা বিক্রয় হিসাব পাবো সেই জাবেদা থেকে আমরা এই বিক্রয় হিসাবের খতিয়ানে আনবো। কিভাবে? তো মনে রাখবেন যে যদি বিক্রয় হিসাব করি তাহলে বিক্রয় হিসাবের বিপরীত এন্ট্রি আমরা লিখব, আর টাকা লাগবো যদি বিক্রয় হিসাব ক্রেডিট হয় ক্রেডিট দিকে আর বিক্রয় হিসাব ডেবিট হয় ডেবিট দিকে। ঠিক পদে হিসাব যখন করব পদে হিসাবের বিপরীত এন্ট্রি লিখব আর টাকা লিখব। পদে হিসাব যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট দিকে, আর পদে হিসাব যদি ডেবিট হয় তাহলে ডেবিট দিকে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথম দেখেন 5 তারিখে বলা হয়েছে দাগ কাটা চেকের মাধ্যমে মাল বিক্রয়। তো আমরা এটা জাবেদা যদি করি তাহলে আমাদের জাবেদায় আসবে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু আমরা বিক্রয় হিসাব করছি তাহলে বিক্রয়ের বিপরীত এন্ট্রি আমাদের এখানে লিখতে হবে, তার মানে ব্যাংক হিসাব। তার মানে আমরা এখানে আগে প্রথমে তারিখ লিখব জুলাই 5 তারিখে দেখেন দাগ কাটা চেকের মাধ্যমে মাল বিক্রয়। তার মানে আমি আবার বলছি ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু বিক্রয় হিসাব করছি তাহলে আমরা এখানে ব্যাংক হিসাব বলে লিখব। তাহলে ব্যাংক হিসাব লিখলাম, আর টাকা লিখব যেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে ক্রেডিট দিকে কত টাকা? 1,50,000 টাকা। তাহলে আমরা 1,50,000 টাকা ক্রেডিট দিকে লিখলাম। যেহেতু এটা ক্রেডিট হয়েছে তাই আমাদের ব্যালেন্সের ঘরেও ক্রেডিট দিকে যাবে। তার মানে ক্রেডিট ব্যালেন্সও 1,50,000 টাকা সঙ্গে সঙ্গে নিয়ে যাব। এবার জুলাই 5 এরপরে 12 তারিখে দেখেন নগদে মাল বিক্রয়। এর জাবেদা যদি আমরা করি তাহলে জাবেদায় আসবে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে এখানেও বিক্রয় হিসাব আছে জাবেদায়। তাহলে আমরা এই জাবেদা থেকেও আমরা এই লেনদেন এখানে লিপিবদ্ধ করব। তাহলে মনে রাখবেন যেহেতু এটা নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট, তাহলে বিক্রয়ের বিপরীতে এখানে নগদান হিসাব। তাহলে আমরা এখানে নগদান হিসাব বলে প্রথমে লিখব। এরপরে দেখেন যেহেতু বিক্রয় ক্রেডিট হয়েছে তাহলে আমাদের ক্রেডিট দিকে টাকা লিখব, আর টাকা হবে আমাদের এখানে 50,000 টাকা। এবার দেখেন আমাদের ছিল ক্রেডিট 1,50,000, নতুন করে আবার ক্রেডিট হলো। যেহেতু ক্রেডিট ছিল আরো ক্রেডিট হলো তার মানে যোগ হবে। তার মানে আমাদের এখানে ব্যালেন্স এখন 2 লক্ষ টাকা। মনে রাখবেন চলমান জের ছকে সরাসরি আমরা ব্যালেন্স একবারে পেয়ে যাই। আমাদের এখন এই 2 লক্ষ টাকাই হলো ব্যালেন্স। এরপরে দেখেন পদে হিসাব। পদে হিসাবের জন্য আমাদের প্রথমে 2 তারিখে দেখেন বাকিতে মাল ক্রয়। তো
তো আমরা আগেই বলেছি যে আগে জাবেদা করব, বাকিতে মাল ক্রয়ের জাবেদা হলো যে পদেই আমার ক্রয় হিসাব ডেবিট আর পদেই হিসাব ক্রেডিট। যেহেতু আমরা পদেই হিসাব করছি তাহলে তার বিপরীত এন্ট্রি আমাদের এখানে লিখতে হবে। আর আমরা জুলাই, এটা আমাদের 2 তারিখ, আমরা ক্রয় হিসাব বলে লিখব। তাহলে ক্রয় হিসাব আমাদের জাবেদা আসছে, আবার বলি ক্রয় হিসাব ডেবিট পদেই ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব পদের বিপরীত এন্ট্রি, তাই ক্রয় হিসাব লিখলাম। যেহেতু ক্রয় হিসাব ডেবিট পদেই ক্রেডিট, তার মানে আমরা ক্রেডিট দিকে টাকা লিখবো, আর টাকা লিখবো 1,20,000 টাকা। 2 তারিখে আমরা যেহেতু 1,20,000 টাকায় ক্রয় করছিলাম, আর সঙ্গে সঙ্গে এটা ক্রেডিট ব্যালেন্সে চলে যাবে 1,20,000 টাকা। যেহেতু ক্রেডিট ছিল তাই ব্যালেন্সও ক্রেডিট দিকে যাবে। এবার দেখেন 20 তারিখে বলা হয়েছে 2 তারিখের সংগঠিত লেনদেনের 60% পরিশোধ করা হলো। তার মানে আমরা যে 2 তারিখে যে 1,20,000 টাকার মাল ক্রয় করছিলাম ধারে, তার মানে আমাদের তখন পাওনাদার ছিল, অর্থাৎ পদেই ছিল কত, 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা 60% আমরা পরিশোধ করলাম। তাহলে 60% আগে করে নেবো আমরা, 60% করলে হয় আমাদের 72,000 টাকা। সেই 72,000 টাকা আমরা পরিশোধ করছি 20 তারিখে। তাহলে এই 72,000 টাকার জন্য আমাদের জাবেদা হবে কি, পদে হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট। তাহলে আমরা আগেই বলেছি পদে হিসাব যেহেতু করছি তার বিপরীত এন্ট্রি লিখবো, তার মানে বিপরীত এন্ট্রি এখানে আমাদের নগদান হিসাব। আর যেহেতু আমাদের এখানে পদেই হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট, তাহলে নগদান বলে লিখলাম, কিন্তু পদে হিসাব ডেবিট হওয়ার কারণে আমাদের এখানকার টাকাটা ডেবিট দিকে লিখতে হবে। আর যেহেতু আমাদের ছিল ক্রেডিট ব্যালেন্স, আর এখন আমরা লিখলাম ডেবিট দিকে, তাহলে মনে রাখবেন ডেবিট ক্রেডিট পার্থক্য অর্থাৎ বিয়োগ হবে। তো 72,000 যদি আমরা 1,20,000 থেকে বিয়োগ করি তাহলে আমাদের থাকে আর 48,000 টাকা ক্রেডিট দিকেই বসবে। যেহেতু ক্রেডিট দিকে বেশি তাই ক্রেডিট দিকেই বসলো, যত টাকা বেশি তত টাকা। এটাই ছিল আমাদের গ প্রশ্নের উত্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।